চোখের জলে শিশু আসিয়াকে শেষ বিদায়। নোমানী ময়দানে জানা যায় মানুষের ঢল। বুকের ধনকে হারিয়ে বাকরুদ্ধ মা। জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি, অভিযুক্তের বাড়িতে আগুন। আসিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। মশাল মিছিল, বিক্ষোভ, মানববন্ধন। বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ বাড়ার অভিযোগ। 7 দিনে বিচার শুরুর আশ্বাস। এক সপ্তাহ লাইফ সাপোর্টে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যু। বাদ জমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা। আজিমপুরে দাফনের সিদ্ধান্ত। 4 দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব। স্বাগত জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন গুতেরেস। চলমান সংকট থেকে উত্তরণের আশা। এবং সংস্কার কমিশনের প্রস্তাবের কপি পেয়েছে বিএনপি। পর্যালোচনা শেষে দেয়া হবে মতামত, জানালেন নেতারা। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইয়াসমিন অনন্যা। গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলো মাগুরার ধর্ষণের শিকার শিশুটি। সেখানেই 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যার পর সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরার নোমানী ময়দানে নিলে ভিড় করেন হাজারো মানুষ। বুকের ধনের এমন চলে যাওয়ায় কান্না থামছে না মায়ের। নিথর দেহে নিজ জেলায় ফিরল মাগুরার শিশু আসিয়া। কোমল চেহারাটি শেষবারের মতো দেখতে ভিড় জমান এলাকাবাসী। এর আগে বৃহস্পতিবার সকালে একে একে 3 বার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির। জমে মানুষের এই লড়াইয়ে চিকিৎসকদের একাগ্র চেষ্টায় প্রথম 2 বার নিজের টিকে থাকার কথা জানান দেয় সে। তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে। ঘৃণা, লজ্জা, অভিমানে জমে থাকা শ্বাস বুঝি চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে। মায়ের অবুঝ মন যেন মানে না। গত কয়েকদিন ধরেই নারী ছেঁড়া ধনের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। শেষ পর্যন্ত ছোট মেয়েকে হারিয়ে অনেকটা দিশেহারা তিনি। গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর বেলার দিয়ে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। শিশুটির মৃত্যুর খবরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। দাফন হওয়ার আগেই এক্ষুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ। কিন্তু এরপরেও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই। সন্ধ্যা 6টায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ নেওয়া হয় মাগুরার নোমানী ময়দানে। সেখানে নামাজে জানাজায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। সংকটাপন্ন অবস্থায় গত 7 মার্চ রাতে ঢাকা মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে থাকা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। নিষ্পাপ এক কোমল প্রাণকে বাঁচিয়ে তুলতে চলে সর্বোচ্চ চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না শিশুটিকে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। আলো হাতে অন্ধকার দূর করার প্রত্যয়। ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে একাধিক কর্মসূচি। নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ছাত্র জনতা। আলো হাতে অন্ধকার দূর করার স্লোগান, কণ্ঠে নারীর প্রতি সহিংসতা রুখে দেওয়ার ডাক। শিশু আসিয়ার উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনে থেকে মশাল হাতে মিছিল বের করে সন্ত্রাসবাদ বিরোধী রাজু ভাস্কর্য। মিছিলটি নীলক্ষেত মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা দাবি করেন আন্দোলনকারীরা। আটক করা হয়েছে, কিন্তু কোনো আইনি জটিলতা যেন সৃষ্টি না হয়, দ্রুততম সময়ের মধ্যে তার সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয়।
হয়। চেয়ারে বসে যাতে হচ্ছে আমাদের দেশে যে বিচারহীনতার যে সংস্কৃতি যেটা বরাবরই মতো চলছে সেটা যাতে চেঞ্জ হয়। বাংলাদেশে আইন হবে ধর্ষকদের একটা মৃত্যুদণ্ড। প্রকৃতপক্ষে ধর্ষকের যদি ন্যায় বিচার থাকতো তাহলে ধর্ষক অহিংস ওই ঘৃণিত ওই কাজ করতে সে নিশ্চয় ভয় পেত। বাংলাদেশের ভয়ের যে ওইটি পরিবেশটা বাংলাদেশের কোনো আইনে নাই। এদিকে ধর্ষণ বিরোধী মঞ্চের আয়োজনে প্রতীকী কফিন মিছিল বের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। শাহবাগ মোড় থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে একাত্মতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য। নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এরপর সমাবেশ থেকে দাবি ওঠে আসিয়ার ঘটনায় দ্রুত বিচার শেষ করার। আপনারা আসিয়ার পরিবারের পাশে দাঁড়াবেন, আপনারা অন্যান্য যত ধর্ষণের ঘটনা আছে সেগুলো প্রপার রিপোর্টিং করবেন, পরিবারগুলোর পাশে দাঁড়াবেন এবং যাতে বিচার কার্য নিশ্চিত হয় সেটার জন্য আপনারা এফোর্টটা দিবেন। আমরা যদি আসলে ধর্ষণকে প্রতিরোধ করতে চাই তাহলে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিচারের ফলাফল আমরা দ্রুততম সময়ে পুরো জাতি আশা করছে দেখব বলে, এবং আমাদের যে বৃহত্তর সামাজিক যে অসুখের লক্ষণ এই জাতীয় ভয়াবহ ঘটনাগুলো সেটিও এখন আমাদের চোখের সামনে এসছে। এই ব্যাপারেও আমাদের বৃহত্তর সামাজিক সংস্কার এবং আন্দোলন গড়ে তোলার প্রয়োজন আছে। এর আগে বিকালে শিশু আসিয়ার গায়েবানা জানাজার আয়োজন করে ইনকিলাব মঞ্চ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে দ্রুত বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মামলার বিচার কাজ 7 দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। চিরতরে ঝরে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের ফুটফুটে শিশুটি। হঠাৎ বৃহস্পতিবার দুপুরে শিশুটির মৃত্যুর খবরে শোকে স্তব্ধ পুরো দেশ। শোক জানিয়েছেন সরকার প্রধানও। স্তব্ধ পরিবেশ উপদেষ্টা প্রেস সচিবের প্রেস কনফারেন্সেরও। জানালেন যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা সবাই শোকাহত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। সচিবালয়ে দুপুরে দ্রুত সংবাদ সম্মেলন ডাকলেন আইন উপদেষ্টা। শোকে বিমর্ষ সেই সংবাদ সম্মেলনের পরিবেশও। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। উপদেষ্টা জানান আগামী সপ্তাহের শুরুতে নতুন সংশোধনী আইন কার্যকর হবে। নতুন আইনে শিশু ও বলাৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচার শুরু হওয়ার পর 7 দিনের মধ্যে রায় দেওয়ার নজির আছে। তাই দ্রুত বিচার কার্যকর করা যাবে বলে আশাবাদী আইন উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মশো আরিফিন সিদ্দিক আর নেই। বড় ধরনের স্ট্রোক করে 1 সপ্তাহ লাইফ সাপোর্টে থেকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 71 বছর। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক আরিফিন সিদ্দিক বৃহস্পতিবার রাত 10টা 40 দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গেল 6 মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান তিনি। এরপর থেকেই ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপারসন আরিফিন সিদ্দিককে 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2017 সালে উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও বিভাগে ফেরেন তিনি। 2020 সালের জুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান আরিফিন সিদ্দিক। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান সহকর্মী, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বাদ জমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে অধ্যাপক আরিফিন সিদ্দিকের জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। উনি আজকে 10টা 45 ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ওনার জানাজা হবে বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে
এবং দাফন হবে হলো আজিমপুর কবরস্থানে, আমার মা বাবার কবর, আমার দাদির কবর, ওই কবরের উপরেই ওনার দাফন হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। একরকম আরিফিন স্যারের যে মৃত্যু, তারপরে কিন্তু বাংলাদেশের যে গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমেও কিন্তু আসলে শোকের ছায়া নেমে এসেছে বলা যায়। কেননা আমরা দেখেছি যে এই ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তার যারা আসলে পরিবারের সদস্যরা রয়েছেন তারা যেমন এসেছিলেন, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম এবং যোগাযোগ এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে যারা আসলে কর্মরত যারা সাংবাদিক রয়েছেন তারাও কিন্তু অনেকে আজকে এসেছেন এবং এসেছিলেন। আমরা দেখেছি যে তারা প্রত্যেকেই স্যারের এই যে প্রণয়, সেখানে কিন্তু তাদের যেই অবস্থা সেটা কিন্তু তারা আসলে ব্যক্ত করেছেন। আমরা এখানকার যারা তারা ছিলেন আসলে তার শুভানুধ্যায়ী যারা ছিলেন তারা প্রত্যেকেই এসেছেন এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যেমনটা বলছিলেন এখানকার যিনি কর্তব্যরত চিকিৎসকরা রয়েছেন এখানে উনি 4 থেকে 5 দিন ধরে কিন্তু যে সিসিইউতে ছিলেন এবং পরবর্তীতে আজ 11:15টার দিকেই কিন্তু আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং আমরা যেমনটা দেখেছি যে এখানে এখনও পর্যন্ত আমরা যেমনটা জানি যে স্যারের যে মরদেহ সেটি কিন্তু গোসলে পাঠানো হয়েছে এবং আমরা যেমনটা জানি যে আজকে এখানেই রাখা হবে। আগামীকাল সকালের দিকে হয়তো তাকে তার ধানমন্ডির বাসার দিকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার বাসার উল্টো পাশের একটি মসজিদে বাইতুল আসির নামে একটি মসজিদ, সেই মসজিদে কিন্তু তাকে আসলে তার প্রথম জানাজা হবার একটি কথা রয়েছে। তবে সেই জানাজার সময়টা আমাদেরকে আসলে এখনও ওভাবে আসলে গণমাধ্যমে সবাইকে আসলে জানানো হয়নি। তবে আনুমানিক পারিবারিক লোকজন যেমনটা আমাদেরকে বলেছেন আনুমানিক 11টার সময় আসলে সেই জানাজা হতে পারে। তার পরবর্তীতে সবার জন্য আসলে ধানমন্ডির যে ঈদগাহ ময়দান রয়েছে সেই মসজিদের পাশের যে ময়দান সেই ময়দানে কিন্তু তার জানাজা হবে এবং তার পরবর্তীতে আমরা যেমনটা জানতে পেরেছি যে যেই আজিমপুর যে কবরস্থান সেখানেই তার মরদেহ দাফন করা হবে এমনটাই আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। এর বাইরেও যদি আমরা বলি এখানে আসলে তার যেমন সহকর্মীরা এসেছেন, অনেকে এসেছেন এবং ঢাবির উপাচার্যও কিন্তু এখানে এসেছিলেন। তিনিও আসলে ব্যক্তিগতভাবে যে তার যে বক্তব্য সেটি তিনি দিয়েছেন এবং তিনিও বলেছেন যে এখানকার কি অবস্থা সেটা সেই অনুযায়ী আসলে তিনিও তার বক্তব্য বলেছেন যে তিনি একজন ভালো সহকর্মীর হিসেবে তার কেমন ছিলেন সেই ব্যাপারগুলো তিনি বলেছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সম্মাননা বা এই ধরনের জায়গা থেকে সাবেক শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা অনেকেই স্যারকে জিজ্ঞেস করেছিলেন যে কি হবে না হবে, সেই জায়গা থেকে যদিও তিনি বলেছেন যে তিনি আসলে ব্যক্তিগতভাবে এসেছেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওইভাবে কোনো ধরনের কিছু কিন্তু আসলে তিনি বলতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি আসলে তেমনটা জানায় তো সেক্ষেত্রে পরবর্তীতে স্যারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মাননার জন্য নেওয়া হবে কিনা সেটা আসলে পরবর্তীতে জানা যাবে। তো এই ছিল কার্ডিয়াক হাসপাতাল থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মহাসচিবকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল 5টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাকে ফুল দিয়ে বরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম। জাতিসংঘের মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সংকট সমাধানে করণীয় নিয়ে আলোচনার কথা রয়েছে। শুক্রবার গুতেরেসকে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে তারা মতবিনিময় করবেন। সন্ধ্যায় প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন তারা। সফরে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি সংবাদ সম্মেলনে অংশ নেবেন গুতেরেস। আগামী 16 মার্চ তিনি ঢাকা ত্যাগ করবেন। জাতিসংঘ মহাসচিবের সফর ঘিরে রোহিঙ্গা সংকট উত্তরণের আশা দেখছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত মানবিক সহায়তা অব্যাহতের পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়াও গতি পাবে বলে প্রত্যাশা তাদের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। হাসান ওয়ালির প্রতিবেদন। বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে 2017 সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসে। মিয়ানমারের আরাকানে সামরিক জান্তা এবং বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের মধ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিভিন্ন সময় মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।
শুরু থেকেই কথা ছিল প্রত্যাবাসনের, কিন্তু সময় গড়ালেও তার কোনো সুরাহা হয়নি। উল্টো রোহিঙ্গাদের নিত্যদিনের ভরণ পোষণে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা কমছে। প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে বিভিন্ন সংস্থার উদ্যোগী কোনো কর্মকাণ্ডও নেই। এরই মধ্যে রোহিঙ্গা সংকট এবং তা উত্তরণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আসছেন ঢাকায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাবেন কক্সবাজারের উখিয়ায়। লাখো রোহিঙ্গাকে সঙ্গে নিয়ে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বকালে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আশা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সহায়তা বাড়বে বলে প্রত্যাশা তাদের। অঙ্কটা যদি করা যায় যে হ্যাঁ এই পরিমাণটা একেবারে একটা ডেফিসিট থাকবে, সেটা আমি সেক্রেটারি জেনারেল সাহেবের মাধ্যমে কিভাবে তার ইনফ্লুয়েন্সে অন্য অন্য দেশের সাথে, তার যেহেতু অনেক দেশের সাথে সম্পর্ক আছে, সেখান থেকে আমি আনতে পারি কেন। আমাদের যারা বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা তাদের সহায়তাগুলো কিভাবে করা যায়, বাংলাদেশের উপর সব চাপ না পড়ুক। পাশাপাশি আসলে রাখাইনে যে মানবিক বিপর্যয়, সেখানেও বাংলাদেশকে আমরা সমাধানকে কেন্দ্র করে হতে পারে কিনা। রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এই অভিবাসন বিশেষজ্ঞের। রোহিঙ্গারা আছে তারা মিয়ানমারের নাগরিক, কিন্তু তাদেরকে রাখতে গিয়ে এই যে এত অল্প জায়গার মধ্যে এত বিপুল সংখ্যক উদ্বাস্তু, পৃথিবীর খুব কম দেশকেই আসলে এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হয়। সব কিছু মিলে কিন্তু বাংলাদেশের উপর চাপটা অনেক বেশি। সেই জায়গায় আমি বারবার বলছি বা মনে করছি যে আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘের তার ওখানে শক্ত ভূমিকা রাখা দরকার। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় নয়, মিয়ানমার সরকার এবং রাখাইনের সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ ডক্টর ইমতিয়াজের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ তার। মিনি মার্শাল প্ল্যানের মধ্যে একটা জিনিস হলো যে একটা উইন উইন সিচুয়েশন হতে পারে। সেই উইন উইন সিচুয়েশন তখন তাতমাদ্দো এবং আরাকান আর্মি যেই থাকুক না কেন, তারাও মনে করবে যে এটা হলে আমারও লাভ। এই লাভটা দেখতে চাচ্ছে। আপাতত যেটা যতগুলি আমরা অ্যাপ্রোচ করছি না কেন, বায়োল্যাটারাল বলি, মাল্টিল্যাটারাল বলি, এমনকি আইসিজে, আইসিসি, এই যে হিউম্যানিটেরিয়ান, এগুলো তারা দেখছে যে আমাদের তো কোনো লাভ নেই। রোহিঙ্গা সংকট সমাধানে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথা রয়েছে জাতিসংঘের, যাতে ফিনল্যান্ড এবং মালয়েশিয়া কো স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ মহাসচিবের এই সফর সফল হলে আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে রূপরেখা আসতে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে মতামত দিতে চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রস্তাবের কপি পেয়েছেন তারা। সংস্কার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এদিকে বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস বলেছেন, কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। নির্বাচন সংস্কার প্রস্তাব, জাতীয় সংকট ও এর নিরসন কোনটা অগ্রাধিকার পাবে, এমন প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর সেই বিতর্কে এবার বিএনপি নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইলেন। সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে ঘোষণা আসা জরুরি। রাষ্ট্র সংস্কারে গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বিষয়ে বিএনপি শিগগিরই মতামত দেবে বলেও জানান তিনি। যে সমস্ত প্রস্তাবগুলো আমরা হাতে পেয়েছি, হার্ড কপি পেয়েছি, সফট কপি পেয়েছি, আমরা অতি শীঘ্র আমাদের রিপোর্টগুলো আমরা সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে প্রদান করব। সেগুলো বাস্তবায়ন করা এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার। সুতরাং এই সংস্কার আলাপ আলোচনা, প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোড ম্যাপ চাই। রাজধানীর মালিবাগের রাজনৈতিক দলগুলোর সম্মানে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশে কৃত্রিম অস্থিরতা তৈরি করে সংকট সৃষ্টি করছে একটি মহল। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কারা জুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু একই অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারাও বলেন, নির্বাচন নিয়ে তৈরি সংকট মোকাবেলার একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। সংস্কার এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে কি ভূমিকা পালন করবেন, নাকি তারা সংস্কার এবং নির্বাচনের ব্যাপারেও সরকারকে জাতিসংঘের সহযোগিতা চান? তারা কি জাতিসংঘকে যুক্ত করতে চান?
যদি সেটা হয়ে থাকে সরকার উচিত হবে স্পষ্ট করে কথা বলা। নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং শঙ্কা তৈরি হয়েছে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে অঙ্গীকার করেছেন, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন দিগন্তের পথে আমরা হাঁটতে সক্ষম হব। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে জামায়াতে ইসলামী, একথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে মণিপুর বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে একথা বলেন তিনি। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার কথা জানিয়ে জামায়াতের আমির বলেন, কর্মসংস্থানে নজর থাকবে তাদের। ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। বিশ্বের বুকে মাথা উঁচু করে একজন বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে পারবে। আমরা সেই দেশকে গড়ার ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি। আর পরিবারেরই কিছু লোক, তার আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোক তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এবং মেয়েটা আজকে ইন্তেকাল করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, তার আপনজনদেরকে এই শোক বহন করার তৌফিক দান করুন এবং আমরা আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত খুনি, ধর্ষক এবং ধর্ষণের সহযোগিতাকারীদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সমসাময়িক ইস্যুতে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে ভারতের মন্তব্য করা সার্বভৌমত্বে আঘাতের শামিল। বাংলাদেশের নির্বাচন সার্বিক আইন শৃঙ্খলা সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিজিবি বিএসএফ এর যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক ছিল সেইখানে এই বিষয়টা আলোচনা করা হয়েছে এবং সাম্প্রতিক যতগুলা এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ কূটনৈতিক পত্রের মাধ্যমে জোরালোভাবে প্রতিবাদ করেছে। প্রবাসের সময় আরও থাকছে। ইউক্রেনে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত রাশিয়া। দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় জোর পুতিনের। যুদ্ধের মূল কারণ নিয়ে ট্রাম্পের সঙ্গে হবে আলোচনা। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে মডেল মসজিদ নির্মাণ হয়েছে 560টি, যেগুলোর প্রতিটির খরচ দেখানো হয়েছে 17 কোটি টাকা। বৃহস্পতিবার ব্রিফিংয়ের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন, এসব মসজিদ নির্মাণে এক একটির জন্য খরচ হয়েছে মাত্র 7 থেকে 8 কোটি। বাকি রাষ্ট্রীয় অর্থ লোপাট করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এই দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করেছে বলেও জানান প্রেস সচিব। দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে পতিত আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় 560টি মসজিদ নির্মাণও করে তারা। দেখতে মনোরম ও নান্দনিক হলেও গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে মডেল মসজিদ নিয়ে দুর্নীতির খবর। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রতিটি মসজিদ নির্মাণে 17 কোটি টাকা খরচ দেখালেও প্রকৃতপক্ষে খরচ হয়েছে 7 থেকে 8 কোটি টাকা। মসজিদ নির্মাণে দুর্নীতি তদন্তে ধর্ম মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা দ্রুত এই প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানান তিনি। একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তো বা 7-8 কোটি টাকায় করা যেত। সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়, পর্যালোচনা করা হয় সাম্প্রতিক নানা বিষয়। সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানান, বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এলডিসি থেকে উত্তরণ আগামী বছরই। এর মাধ্যমে ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা তার। আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও
বৃদ্ধি পাবে। এ সময় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা আছে বলেও জানান তিনি। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেটারাল মিটিং হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনা প্রধানের পক্ষ থেকে ইফতারের আয়োজন করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ইফতারের আগে দেয়া বক্তব্যে সেনাপ্রধান নিহত বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করেন, সম্মান জানান জীবিত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি। অনুষ্ঠানে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের নিহত সদস্য এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদদেরও স্মরণ করেন সেনাপ্রধান। সেনাবাহিনী যাতে লক্ষ্যে অবিচল থাকতে পারে সেজন্য সবার কাছে দোয়া চান তিনি। আমরা সকল শহীদদের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ যোদ্ধারা জাতির গর্ব, তারা এক একজন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয়। আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আপনারা প্রার্থনা করবেন বাংলাদেশ সেনাবাহিনী যেন তাদের লক্ষ্যে অবিচল থাকতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে। শিল্পপতি সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার কথিত বান্ধবীর প্রতিষ্ঠানের ঋণের অর্থ আত্মসাতের মামলা হয়েছে। জাকিয়া তাজিনের কোম্পানিকে ঋণ দেওয়ার নামে ৩৩ কোটি টাকা আত্মসাৎ এবং ১৯০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে সালমান এফ রহমান সহ ১৯ আসামির বিরুদ্ধে। এদিন শেখ পরিবারের আরেক সদস্য শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। জুলাই গণহত্যা মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। এবার তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করল দুদক। কথিত বান্ধবী হিসেবে পরিচিত ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠানের ঋণের অর্থ লুটে সহযোগিতার অভিযোগ উঠেছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। ১৯০ কোটি টাকার মানি লন্ডারিং এবং ৩৩ কোটি টাকার আত্মসাতের ঘটনায় পৃথক দুই মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে ভাতিজা সহ ১৯ জনকে আসামি করা হয়েছে। অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে ঋণপত্রের শর্তাবলী ভঙ্গ করে অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড নামক প্রতিষ্ঠানের নিকট ঋণ বিতরণের প্রাক্কালে কোনো প্রকার মর্টগেজ সম্পাদন না করে ঋণের কোনো টাকা পরিশোধ না হওয়া সত্ত্বেও ডেফারেল পিরিয়ড বারবার বৃদ্ধি করা হয়। এদিন প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হিলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসীর সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে সব সেবা বন্ধ রেখে মানববন্ধন করছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন তারা। তাদের দাবি, ইসির তৈরি এই ডেটাবেজ অন্যত্র গেলে অপব্যবহার হবে। মঙ্গলবারের মধ্যে দাবি মানা না হলে বুধবার সব কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালনের কথা জানান তারা।
এনআইডি সেবা স্থিতিতে রাখার দাবি নিয়ে বৃহস্পতিবার রাস্তায় নামেন নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল 11টায় সারা দেশে নির্বাচন কমিশনের অফিসগুলোর সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির নামে মানববন্ধন করেন তারা। তাদের দাবি, ইসির তৈরি এই ডাটাবেজ অন্যত্র গেলে অপব্যবহার হবে। দাবি মানার বিষয়ে সময় বেঁধে দেন তারা। আমাদের যে ডাটাবেজ আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ তস্তুপ না করতে পারে, এই ডাটাতে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে এটা। 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিতে 2010 সালের আইন বাতিল করে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 প্রণয়ন করে বিগত আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এনআইডি সেবা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে। নাগরিক সেবাকে সহজ করতে সম্প্রতি জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা একটি কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর থেকে এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবি জানায় ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরে কমিশন সচিব জানান, এনআইডি কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত। এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকতে হবে বা থাকা উচিত। আমাদের এই কারণে থাকা উচিত যে এই ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি 2007 সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে, আমরা এখান থেকে কাম্য সেবা দিচ্ছি। এনআইডি সেবা স্থানান্তর হলে আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এর উত্তর এখনই দেওয়ার সময় আসেনি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা সহ 10ম গ্রেডের বেতন ভাতা পাবেন বলে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে চলতি দায়িত্বে থাকা কোনো প্রধান শিক্ষক এই সুবিধা পাবেন না। আইনজীবীদের প্রত্যাশা, নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন শিক্ষকরা। অন্যায়ের সঙ্গে আপোষ না করার প্রতিশ্রুতি দেন প্রধান শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেলেও বেতন সহ আনুষঙ্গিক সুবিধা পেতেন তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের মতো। এ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ গড়ায় আইনি লড়াইয়ে 2019 সালে এসে 10ম গ্রেডে বেতন ভাতা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। তবে রায় 6 বছরেও বাস্তবায়ন হয়নি। বৃহস্পতিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ও 10ম গ্রেডে সুযোগ সুবিধা দেওয়ার রায় দেন আপিল বিভাগ। প্রশিক্ষিত অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকরা পাবেন এই সুবিধা, যা কার্যকর হবে 2014 সালের 9 মার্চ থেকে। প্রধান শিক্ষকরা এটাতে পেতেন, যারা ট্রেইনড তারা পেতেন 11তম গ্রেড, আর যারা ট্রেইন না তারা পেতেন 12তম গ্রেড। ইভেন এখন বিসিএস থেকে যারা ক্যাডারের জন্য সিলেক্টেড হয়ে পদ স্বল্পতার কারণে না ঢুকে নন ক্যাডারে যাচ্ছে প্রধান শিক্ষক হিসাবে, তারাও 12তম গ্রেডে। এটা একটা সীমাহীন অন্যায় ছিল। এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। 9/3/2014 সাল থেকে চেয়েছি আমরা, সেটার থেকে আশা করি ইনশাল্লাহ তারা এই দুটো বেনিফিট পাবে। শিক্ষকরা নির্বাচনের সময় ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন। আইনজীবীর প্রত্যাশা, তারা যেন সুষ্ঠু ভোট নিশ্চিতে কাজ করেন। ভবিষ্যতে অন্যায়ের সঙ্গে আপোষ না করার প্রতিশ্রুতি দেন শিক্ষকরা। ওনারা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেক জায়গায় ভবিষ্যতেও করবেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নষ্ট হওয়া অথবা ইলেকশন প্রসেসটা নষ্ট হওয়ার জন্য আর যেন ওনারা কোনোদিন ভূমিকা রাখবেন না, এটা আমরা প্রত্যাশা করি আইনজীবী হিসাবে, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসাবে। তো আমরা এখন থেকে আমরা সততার সহিত কাজ করব। এবং আরও একটা কথা বলেছেন যে জুলাই বিপ্লবে, এটিকে আমরা অবশ্যই স্মরণে রাখবো। আমরা শিক্ষক, আমরা দুর্নীতির সাথে নাই, ছিলাম না, থাকবো না ইনশাল্লাহ। 2018 সালের 4 মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ সহ সংক্ষুব্ধ 45 শিক্ষক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের 300 ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট ছাত্র মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় করা মামলায় চালকের জামিনের প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে বুয়েটের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় জামিনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অভিযুক্তদের কারাগারে রাখা, দুর্ঘটনায় জড়িত সকল পক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, আসামিদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়া সহ
6 দফা দাবি তুলে ধরেন তারা। বিচার না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানান বুয়েট শিক্ষার্থীরা। আসামির বাবা একজন সেনা কর্মকর্তা হওয়ায় যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আশা করেন তারা। 2024 সালের 20 ডিসেম্বর রাতে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছিলেন বুয়েট ছাত্র মোহতাসিম মাসুদ। জামিনের সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করা হোক এবং অভিযুক্তদের আটক রাখা হোক। দুর্ঘটনার সাথে জড়িত সকল পক্ষের বিরুদ্ধে পূর্ণ আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। অভিযুক্তদের যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি, যাতে সঠিকভাবে বিষয়টি তদন্ত হয় এবং কোনো রকমের শিথিলতা না হয়। আমরা অগ্রগতি পর্যবেক্ষণ করব এবং বিচার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ এবং গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখব। ইউক্রেনে 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার মস্কোতে সংবাদ সম্মেলনে একথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করার পাশাপাশি সংকটের মূল কারণগুলো দূর করার ওপর জোর দেন তিনি। এ সময় এসব বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করার ইঙ্গিত দেন পুতিন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে একথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে জানান আগে সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে। যুদ্ধবিরতিকে অবশ্যই দীর্ঘস্থায়ী শান্তির দিকে নিয়ে যেতে হবে। জানান স্থায়ী শান্তি নিশ্চিত হলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন। রুশ প্রেসিডেন্ট জানান যুদ্ধবিরতির প্রস্তাবটি ভালো উদ্যোগ, তবে এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। যুদ্ধবিরতির শর্তগুলো কেমন হবে, যুদ্ধবিরতি হলে সকল বাহিনী প্রত্যাহার করা হবে কিনা, এসব প্রশ্ন তোলেন পুতিন। আরও জানান যুদ্ধবিরতির সুযোগে ইউক্রেন পুনরায় অস্ত্র সংগ্রহ করে সংগঠিত হতে পারে, যা রাশিয়ার জন্য কৌশলগত অসুবিধার সৃষ্টি করবে। যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে কিনা এটা কে পর্যবেক্ষণ করবে, এ নিয়েও প্রশ্ন রাখেন তিনি। 2000 কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রে সংঘর্ষ থামানোর আদেশ কে দেবে তা একটি প্রধান বিষয়। এছাড়া কোনো পক্ষ যুদ্ধবিরতি ভঙ্গ করলে কাকে দোষারোপ করা হবে, কিভাবে তা যাচাই করা হবে এবং এমন একটি চুক্তি কার্যকর করতে কি শর্ত থাকতে হবে, এসব বিষয় নিয়ে গভীর আলোচনা প্রয়োজন। এসব বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপেরও ইঙ্গিত দেন প্রেসিডেন্ট পুতিন। কাকুলি আখতার, সময় সংবাদ। ইতালির নেপলসে 4.4 মাত্রার ভূমিকম্পে আঘাত এনেছে। এতে আহত হয়েছেন 11 জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে শহরটির বাসিন্দারা। নিরাপত্তার স্বার্থে একটি রাত বাড়ির বাইরে অবস্থান করেন তারা। বন্ধ ঘোষণা করা হয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। এদিকে নেপলসের মেয়র জানান শক্তিশালী এ ভূমিকম্পে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া জনসাধারণের জন্য চলাচলের বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো। তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার এ মন্তব্যের পর সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। শুভেন্দুর মন্তব্যের প্রতিক্রিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবঙ্গ, এখানে এসব চলবে না। আগামী বছর রাজ্যটিতে বিধানসভা ভোট। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর আপত্তিকর মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্যের রাজনীতি। শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনাও। শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ, এখানে সব ধর্মের সমান অধিকার। আর শুভেন্দুকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন মমতার মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী। আগামী বছর রাজ্যটিতে বিধানসভা নির্বাচন। বিজেপি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় ফিরবে বলে কদিন আগেই দলটির শীর্ষ নেতারা আভাস দিয়েছিলেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে আগের চেয়ে বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো রাজ্যে আবার ক্ষমতায় ফিরবে।
রাজ্যের সবশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল ভূমিধস জয় পায়। বিজেপিও আগের তুলনায় বেশি ভোট পেয়েছিল, তবে ক্ষমতায় যাওয়ার জন্য যে আসন সংখ্যা তার ধারে কাছেও ঘেঁষতে পারেনি মোদির দল। এবার অবশ্য দুদলই নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সুব্রত আচার্য, সমসংবাদ, কলকাতা। চলতি বছর 15 বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। হজযাত্রীর পাসপোর্টে উল্লেখিত জন্ম তারিখ থেকে এ বয়স গণনা করা হবে। সৌদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় 2025 সালের হজ মৌসুমের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে 15 বছরের কম বয়সী কেউ হজ পালনে অংশ নিতে পারবেন না। বুধবার সৌদি সরকারের পক্ষ থেকে প্রকাশিত এই নির্দেশনা জানানো হয়, শিশুদের সুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুসারে যেসব মুসল্লি হজে যেতে ইচ্ছুক তাদের পাসপোর্ট অনুযায়ী বয়স 15 বছরের বেশি হতে হবে। বাংলাদেশ সহ সব মুসলিম দেশের সরকারি ও বেসরকারি হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেও এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সৌদি সরকার যে কোনো সিদ্ধান্তের পিছনে কোনো না কোনো রিজন থাকে। এটা যাতে যাদের উপরে হজ খরচ হয়েছে তারা নির্বিঘ্নে হজ পালন করতে পারে এই সুবিধার্থে, প্লাস গরমের দিকটা বিবেচনা করে হয়তো বা সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে 15 বছরের নিচে বাচ্চাদের হজ নিরুৎসাহিত করেছে। এই সিদ্ধান্ততে আমি বাংলাদেশি হিসাবে স্বাগত জানাই। সৌদি সরকারের এই সিদ্ধান্ত হজ ব্যবস্থাপনার দিক থেকে যুক্তিসঙ্গত বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে হজ পালন করতে গিয়ে অভিভাবকদের অসুবিধার সম্মুখীন হতে হয়। এটি তাদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করেন প্রবাসীরা। সৌদি সরকারের এবছরের যে উদ্যোগ, যে 15 বছরের নিচের যে শিশুরা আসলে দেখা যাচ্ছে যে হজের মৌসুম প্রচন্ড গরম থাকে, ওই গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা অনেক সময় দেখা যাচ্ছে তাদের হজে বিঘ্নিত হয়, হজ করতে বিঘ্নিত হয়। তো সৌদি সরকারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই যে 15 বছরের নিচে শিশুরা যেন না আসে এ ব্যাপারে উৎসাহিত করে সৌদি সরকার যে আইন করেছে, আমি মনে করি এটা যথোপযুক্ত। 2025 সালের হজ মৌসুমের জন্য প্রাক নিবন্ধন ও অন্যান্য কার্যক্রম পবিত্র মক্কায় হাজিদের জন্য বাড়ি ভাড়া সহ সব কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাংলাদেশ থেকে এবার হজ যাত্রীদের কোটা 1,27,000-এর বেশি থাকলেও সরকারি বেসরকারিভাবে হজ পালনে যাবেন প্রায় 85,000 মুসল্লি। আরিফুর রহমান, সময় সংবাদ। ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় নিতে না পারায় বিসিবি নয় বরং ক্রিকেটারদেরই দায় দেখছেন খালেদ মাহমুদ সুজন। অন্তত ভক্তদের কথা বিবেচনায় রেখে মুশফিক রিয়াদদের উচিত ছিল ঘরের মাঠে ক্যারিয়ারের ইতি টানা। পর্যাপ্ত সুযোগ পেলে এই দুই সিনিয়রের বিকল্প খুঁজে পাওয়া যাবে বলেও মনে করেন সুজন। অনুরোধ করেছেন খেলোয়াড়দের ব্যক্তিগত আক্রমণ না করে গঠনমূলক সমালোচনার। 90-এর দশকে জন্ম হলে ক্রিকেটে আপনার অজস্র স্মৃতির কারিগর পঞ্চপাণ্ডব। সময়ের পরিক্রমায় কেউ না বলেই কেউ বা ক্যারিয়ারের ইতি টেনেছেন সোশ্যাল মিডিয়ায়। অথচ পছন্দের ক্রিকেটারকে মাঠে থেকে বিদায় দেবে এতটুকু ইচ্ছে তো প্রতিটা ভক্তেরই থাকে। মুশফিক রিয়াদদের অবসরের ধরন তাই কষ্ট দিয়েছে তাদের শুভাকাঙ্ক্ষীদের। এমন পরিস্থিতির জন্য দায়ী কে? ক্রিকেট বোর্ড নাকি খোদ ক্রিকেটাররা? সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কাঠগড়ায় আছেন খেলোয়াড়রাই। বোর্ড কিভাবে বুঝবে যে আপনি মেন্টালি কি চিন্তা? আমার মনের কথা তো বোর্ড বলতে পারবে না। তো একটা প্লেয়ার যখন নিজেকে রেডি করবে যে আমার টাইম, আমাকে রিটায়ারমেন্টে যেতে হবে, তখন একটা ভালো, আমি মনে করি সেটা হোম সিরিজে হওয়া উচিত, দেশের মাটি থেকে রিটায়ারমেন্ট করা উচিত। সিনিয়রদের অবসরের ধারাবাহিকতায় নতুন একটা যুগে পা রাখল টাইগার ক্রিকেট। মুশফিক রিয়াদদের শূন্যস্থান কারা পূরণ করবেন? সুজন অবশ্য এই নিয়ে মোটেও চিন্তিত নন। নতুনদের মাঝে সম্ভাবনা দেখেন, প্রয়োজন কেবল পর্যাপ্ত সময় দেয়ার। অনেক ভালো প্লেয়ার আছে, সুতরাং সুযোগ এখন অনেক ছেলের সামনে খুলবে হয়তো বা জায়গা মতো ব্যাটিং করার। কারণ আপনি যদি পজিশন মতো ব্যাটিং না করতে পারেন, যদি 5-এর প্লেয়ার অনেক সময় 7-8 ব্যাটিং করছে, তো ডিফিকাল্ট হয়। বাট আমার মনে হয় যে এখন একটা সুযোগ আসবে, যেহেতু মুশিয়ান রিয়াদ খেলবে না।
ক্রিকেটারদের পালাবদলের মতো ভক্তদের মানসিকতায়ও পরিবর্তনের অনুরোধ সাবেক টাইগার অধিনায়কের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের বিপক্ষে সুজন চান গঠনমূলক সমালোচনা। এটা যারা করেন সম্পূর্ণ অশিক্ষিত মানুষজনই করেন, যারা ক্রিকেটটাকে হয়তোবা খেলাটা জয় পরাজয় বুঝেন, বাট খেলাটাকে বুঝেন না ঠিক মতন, বা একটা ছেলের মানসিকতা বুঝতে পারেন না, একটা ম্যাচ সিচুয়েশনকে অ্যানালাইসিস না করে অনেক কথা কমেন্ট করে ফেলেন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঈদের পরেই মাঠে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এতদিন পছন্দমতো পারিশ্রমিক না পাওয়ায় ডিপিএলে অংশ নেননি বলে গুঞ্জন থাকলেও এবার জানা গেল আসল কারণ। আন্তর্জাতিক ক্রিকেট গণমাধ্যম ক্রিকবাজের খবর বলছে ইনজুরিতে ভুগছিলেন মুস্তাফিজ। তার কাঁধের পুরনো ব্যথাটাই ভোগাচ্ছিল তাকে, আর এ কারণেই বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে পিআরপি ইনজেকশন নিয়েছেন ফিজ। এটি ক্রিকেটারদের নিজের রক্তের প্লাটিলেট দিয়ে তৈরি এক ধরনের ইনজেকশন, যা ক্ষতিগ্রস্ত লিগামেন্ট ও মাংসপেশির ইনজুরি জনিত সমস্যায় প্রয়োগ করা হয়। আগামী 10 দিন বিশ্রামে থাকবেন কাটার মাস্টার। ঈদের পর ডিপিএলের সুপার লিগ থেকে খেলতে পারবেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চোখের জলে শিশু আসিয়াকে শেষ বিদায়। নোমানী ময়দানে জানা যায় মানুষের ঢল। বুকের ধনকে হারিয়ে বাকরুদ্ধ মা। জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি, অভিযুক্তের বাড়িতে আগুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যু। শুক্রবার বেলা 11টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে প্রথম জানাজা। আজিমপুরে দাফনের সিদ্ধান্ত। 4 দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব স্বাগত জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন গুতেরেস। চলমান সংকট থেকে উত্তরণের আশা। এই ছিল প্রবাসীর সময়। সঙ্গে থাকুন সময়ের।